সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দেশের উত্তরতম প্রান্ত হিমালয় কন্যা পঞ্চগড়। মাটির কোল ছুঁয়ে যেখানে চলে গেছে হিমালয়ের স্নিগ্ধতা, শিরায় উপশিরায় বয়ে চলেছে মহানন্দা, ডাহুক আর করতোয়ার মতো নদীগুলো। প্রকৃতি এখানে উদার, পরিবেশ নির্মল। শুধু সৌন্দর্য ভূমিই নয়, পঞ্চগড় বাণিজ্যেরও এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের মধ্যে ব্যবসা বাণিজ্যের অন্যতম সেতুবন্ধন এই জেলা। রূপময় এই ভূমিতেই গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম সমতলের চা বাগান। পঞ্চগড়ের অর্থনীতি চা এবং চা কেন্দ্রিক বাণিজ্যকে ঘিরেই। প্রায় 2 শতাধিক চা বাগান রয়েছে এই জেলায়। বিগত সময়ে সিন্ডিকেটের দৌরাত্ম্যে মার খেতে খেতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল সমতলের চায়ের দাম। উৎপাদন খরচ বাড়লেও টানা কয়েক বছর কাঁচা চা পাতার দরপতনের কারণে অনেক চা চাষি মুখ ফিরিয়ে নিয়েছিলেন চা চাষ থেকে। রাজনৈতিক পট পরিবর্তনে সেই চায়ের বাজার এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিভিন্ন উদ্যোগের ফলে কাঁচা চা পাতার দামও ভালো পাচ্ছেন চাষিরা। ফলে চা চাষে এখন নতুন করে আলোর মুখ দেখছেন তারা। সমতলের চায়ের এই সুদিন বদলে দিচ্ছে উত্তরের অর্থনীতির চিত্র। চা চাষ হয়ে উঠছে নতুন প্রজন্মের কর্মসংস্থান, সম্ভাবনা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। দর্শক, আমরা উত্তরের জেলা পঞ্চগড়ের সমতলের চা নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে একজন চা বাগানি এবং কারখানা মালিক রয়েছেন, সাইদুর রহমান বাবলু ভাই। আমরা তার কাছে একটু শুনবো পঞ্চগড়ের যে চা, সেটিতে কিভাবে পরিবর্তনের ঢেউ লাগলো। বাবলু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভাই, আমি বছর 2 আগে এসেছিলাম, তখন চায়ের অবস্থা একটু খারাপ ছিল। মানে খারাপ ছিল বলতে খুব হতাশ ছিল বাগানিরা, এবং বাগানিরা হতাশ বলে যারা কারখানা চালাচ্ছিল তারাও হতাশ। আসলে চায়ের সাথে সংশ্লিষ্ট সবাই হতাশ ছিল। জি, মানে হতাশাটা কেন ছিল এবং সেখান থেকে কিভাবে উত্তরণ হলো আপনাদের? এর পরিবর্তনের প্রধান কারণ হলো বিগত দিনে ভারত থেকে প্রচুর পর্যাপ্ত চা আমদানি হতো। এই 5 তারিখের পরে এর পরিবর্তন হয়, ভারত থেকে চা আমদানি করা বন্ধ হয়ে যায় টোটালি। আর আরেকটা হলো যে আমাদের এখানে শ্রমিকের খুব সংকট ছিল। বাগান মালিকরা পাতা চয়ন করতো হ্যান্ড প্লাগের মাধ্যমে। এই 2টাই পাতা, এটা কুড়ি, মানে এটা হচ্ছে একদম এটা হলো চার। কিন্তু সেটা আমরা সম্ভব হতো না, আমাদের এখানে লেবার কস্টিংটা বেশির জন্য। এই জন্য আমরা পাতা কাটতাম আমরা স্বভাবত কাঁচি দিয়ে। পরবর্তীতে আমরা যারা ফ্যাক্টরি মালিক, বাগান মালিক এবং যারা পাতা কাটে এবং সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে পরামর্শ করে একটা এনজিওর মাধ্যমে এটা নিয়ে আমরা নার্সিং করে যে কিভাবে এই চার মানটা ভালো করার জন্য আমরা কি করতে পারি। পরবর্তীতে আমরা নার্সিং করার পরে দেখতে পারি যে আমাদেরই পার্শ্ববর্তী দেশ ভারতে তারা লেবার সংকটের কারণে কিছু কিছু বাগানে দেখা যায় যে চা পাতার মেশিন দিয়ে পাতা কাটতেছে। পরবর্তীতে আমরা এটা সিদ্ধান্ত নিই যে আমাদের ফ্যাক্টরি মালিক আমরা যারা আছি, আমরা যদি লেবারকে পাতা কাটা মেশিনটা সরবরাহ করি, এই উদ্যোগটাতে আমরা সফল হই। যখন দেখা যায় যে পাতা দিয়ে মেশিন দিয়ে পাতা কাটা হয়েছে, তখন পাতার মানটা আমাদের ভালো হচ্ছে। পাতার মান ভালো হচ্ছে মানে চা ভালো হচ্ছে, আর চা ভালো হচ্ছে মানে আমরা ওয়াকশন রেট ভালো হচ্ছি। আমরা ওয়াকশন রেট ভালো পাওয়াতে কৃষকরে আমরা তার যে পাতার যে ন্যায্য মূল্যটা এটা আমরা দিতে পারছি। তো তেঁতুলিয়াটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, চায়ের মান উন্নত করা, আপনার পরামর্শগুলো কি থাকে? আমার পরামর্শ হলো, যেহেতু বিশ্বের সবচেয়ে দামি চা কিন্তু দার্জিলিং এর চাটা, দার্জিলিং এর সাথে তেঁতুলিয়ার যে কিন্তু আবহাওয়ার দিক দিয়ে একটা মিল আছে। সেই জন্য আমি মনে করি আমরা যদি আগামী দিনে কিছু কিছু বাগান মালিক যদি নির্ধারণ করে যে আমরা হ্যান্ড প্লাগের চা দেবো, সেটার দামও কিন্তু অনেক বেশি হবে। আগামী দিনে যদি এই কাজটা করতে পারি, আমরা আরো অনেক রেটে পাতাটা বিক্রি করতে পারবো। বাবলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি তো নিজে একজন কারখানা মালিকও বটে। জি, আমি কারখানা মালিক, আমার নিজস্ব বাগান আছে। এটিএন নিউজকে এই চা শিল্প বিকশিত করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে তেঁতুলিয়াবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।
সঙ্গে আরেকজন চা বাগানি আছেন, আবু বকর সিদ্দিক সবুজ, একজন তরুণ চা বাগানি। তার সঙ্গে একটু কথা বলি। সবুজ ভাই কেমন আছেন? ভাই জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি সবুজ ভাই। আপনার যে বয়স তাতে মনে হচ্ছে যে আপনি জন্ম থেকেই চা দেখছেন পঞ্চগড়ে, নাকি? মানে আগের অবস্থা এবং এখন অবস্থা, মাঝখানের অবস্থা, তিনটা পিরিয়ড নিয়ে একটু কথা বলতে চাই। আসলে চা, পঞ্চগড়ের চা কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অবস্থান করছে। সিলেট, চট্টগ্রামে পরেই পঞ্চগড়ের সমতলের চা। আমরা জন্মের পরেই বুঝমান হওয়ার পর দেখেছি যে সীমিত আকারে এটা চলতেছিল আর কি, চা চাষ চলছে, চা চাষ পাশে চলছে। আমাদের দার্জিলিং ও পাশে তো অনেক আগে থেকে চলছিল, আমাদের এখানে সীমিত আকারে 2000 সালে প্রথম এখানে চায়ের উৎপাদন শুরু হয় পঞ্চগড়ে তেতুলিয়াতে। তারপরে এটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। মধ্যবর্তী পর্যায়ে এসে একসময় এই চা শিল্পটা একসময় সিন্ডিকেটের ইয়াতে চলে যায়। সিন্ডিকেট ভেঙে আবার নতুন করে নতুন উদ্যমে এই 24-এর 5 আগস্ট পরবর্তীতে আবার নতুন উদ্যমে এই চা যে ক্ষুদ্র চাষিরা রয়েছে তারা এটা শুরু করার সাহস পেয়েছে। যখন চায়ের বাগানে ধস নেমে এলো, মানে মিল মালিকদের একটা সিন্ডিকেট, রাজনৈতিক ব্যক্তিদের একটা সিন্ডিকেট, সমস্ত কিছু মিলিয়ে একসময় হতাশ হয়ে পড়লো সবাই। সিন্ডিকেটটা করতো কি কাজটা করতো সিন্ডিকেট? আমরা তো এখন মেশিনে পাতা কর্তন করা হয়, এতটুক পাতা গেছে আপনার, শুধু যে সবুজ পাতাটা, এটা আমরা আজকে আমি যে আমার বাগান থেকে দেওয়া হয়েছে 37 টাকা আমি প্রতি কেজি পাতার দাম পেয়েছি। অথচ এই 5 আগস্টের পূর্বে যে রেট ছিল সেখানে আমরা দেখা গেছে 12 টাকা 13 টাকা আমাদের কাছে, আমরা মিল মালিকের কাছে বিক্রি করতাম কেজি প্রতি। সেখান থেকে আবার তারা বলতো পাতা ভেজা আছে, বৃষ্টির পানি আছে, এখান থেকে 20%, 30%, 50% পর্যন্ত তারা পাতাটা কর্তন করে নিত। আপনি লক্ষ্য করবেন পাতাটা কর্তন করে নিল, 1000 কেজি পাতা থেকে যদি 500 কেজি পাতা তারা কর্তন করে নেয়, পাতাটা কিন্তু তারা ফেলে দিল না। পাতাটা আপনি 500 কেজির দাম পেলেন? আমি 500 কেজির দাম পেলাম, তাও আবার কম। সর্বোত্তরের উপজেলা হচ্ছে তেতুলিয়া। এই তেতুলিয়াতে মানুষ বিশেষ করে আসে আমাদের যে এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার যে মনে করেন যে একটা জৌলুস রয়েছে, এই জৌলুসটা উপভোগ করার জন্য আসে। কাঞ্চনজঙ্ঘা তো সবসময় দেখা যায় না, কিন্তু পর্যটকরা কিন্তু হতাশ হয়ে ফিরে যায় না। আমাদের যে সমতলের চা বাগান রয়েছে, এই চা বাগানের যে সৌন্দর্য, একসময় এটা ছিল গোচরণ ভূমি। সেই গোচরণ ভূমিতে চা বাগানের যে মানে সবুজ সৌন্দর্যে ফুটে উঠেছে, এটা একটা নৈসর্গিক মানে সৌন্দর্যের সৃষ্টি করেছে। কি কি ম্যানেজমেন্ট আপনারা করতে হয় চায়ের জন্য? বাগান লাগানোর পরে আমরা তো এটা আপনার চারা ক্রয় করে নিয়ে আসি। চারা যারা বানায় এরা কিন্তু আলাদা, আমরা তো চারা মানে তৈরি করি না। আমাদের জমিটা মানে প্রক্রিয়াজাত করে আমরা ওইখানে যতটা দূরত্বে লাগানো হয়, যারা লাগিয়ে দেয় ওরাও কিন্তু আরেকটা সেক্টরের কাজ করে। ওরা ওই বিভিন্ন সেক্টরের লোক আছে, ওরা লাগানোর পরে আমি তো ওইটা থেকে মনে করেন যে প্রথমত 2-1 বছর তো এখান থেকে প্রফিট আসবে না, গাছটা বড় হইতে হবে। গাছটা পরিচর্যা করতে মোটামুটি 2 থেকে 4 বছর সময় তো লাগেই অলমোস্ট এটা। তারপরে আস্তে আস্তে পাতা যত আমি কাটবো অত মানে বছরে কয়বার তুলতে পারবেন চা? এক বছরে মানে অনায়াসে 6 বার পাতা কর্তন করা যায়। আপনি কি মনে করেন যে সামনের দিনে তেঁতুলিয়ার চা আরো কোথায় পৌঁছতে পারে? অবশ্যই আমরা এটা নিয়ে অনেক আশাবাদী যে আমাদের এই তেঁতুলিয়ার চা শুধু আমাদের দেশের বাজারেই না, আন্তর্জাতিক বাজারেও আমাদের তেঁতুলিয়ার চায়ের মান মানে পরিচিতি লাভ করবে, এটা আমাদের এটা প্রত্যাশা। অনেক ভালো থাকবেন ভাই, সবুজ ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করবো যে আপনাদের মতো তরুণদেরকে দিয়ে বাংলাদেশের প্রতিটা সেক্টরে আগে যাবে, শুধু চা না। দোয়া করবেন ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ সকলকে। আসসালাম। দর্শক, আমরা কথা বললাম আবু বকর সিদ্দিক সবুজ ভাই, একজন তরুণ চা চাষি, এবং তিনি একটা কথা বললেন যে চা চাষ কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এসেছে, এবং তিনি চান যে তারপরে তার অন্য প্রজন্মও চা চাষ করুক, আরেকটু উন্নতভাবে করুক, আরেকটু ভালোভাবে করুক। তবে তার জন্য দরকার একেবারে সিন্ডিকেট মুক্ত চার যে সিন্ডিকেট সেটা মুক্ত করা, এবং সেই সঙ্গে এখন যে দাম পাচ্ছে উত্তরোত্তর সেটাকে যান্ত্রিকীকরণ সহ আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া। আমরা কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি তেঁতুলিয়ার সমতলের চা নিয়ে। আমাদের সঙ্গে এখন যিনি রয়েছেন তিনি একাধারে কৃষক এবং একজন শিক্ষক। তিনি তেঁতুলিয়ার চা নিয়ে দীর্ঘদিন চায়ের সাথে রয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মাসুদ? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। তেঁতুলিয়ার চাটা মানে আপনারা ধরেন 10 বছর আগে কি অবস্থায় দেখেছিলেন, একটু আগের কথা শুনতে চাই। আচ্ছা, আমরা প্রথম যখন চাটা আসলো আমাদের তেঁতুলিয়াতে, আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা চাটা নিয়ে আসলো এরা একটু পরিশ্রম করলো যে কীভাবে কৃষকদেরকে চায়ে নিয়ে আসা যায়।
তা প্রথম দিকে যখন তারা চায়ে নিয়ে আসলো, তো চায়ের ন্যায্য মূল্য আমরা পাচ্ছিলাম এবং আমরা খুব খুশি ছিলাম। আগে 5-7 বছর আগে থেকেই চায়ের ধস নামা শুরু করছিল। এর পরবর্তীতে ধস নামার কারণে অনেক কৃষক লস হয়ে তারা চাগুলো উঠাই ফেলা শুরু করছিল। পরবর্তীতে 5 আগস্টের পর থেকে আমরা যেটা লক্ষ্য করলাম যে চায়ের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা টোটালি ভেঙে গেল এবং কৃষক তার ন্যায্য মূল্য পাওয়া শুরু করলো। চায়ের সাথে সাথে কি পর্যটনও বিকশিত হচ্ছে? 100 ভাগ। আমাদের যদিও অনেকে মনে করে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তারা তেঁতুলিয়া আসতে চায়, কিন্তু এটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কাঞ্চনজঙ্ঘা তো আর ইচ্ছা করলে দেখা যায় না, এটা প্রকৃতির উপর নির্ভর করে। তেঁতুলিয়াতে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও সমতলে চা বাগান, আপনি এই ধরনের গর্ত বা এই ধরনের একটু মাঝে মাঝে উঁচু জায়গা এবং চা গাছের মধ্যে যে আপনার বিভিন্ন গাছ লাগানো যায়, সুপারি গাছ লাগানো যায়, আম গাছ লাগানো যায়, এটা আমরা তেঁতুলিয়াতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। মানে চায়ের পাশাপাশি অন্য ফসল, চায়ের পাশাপাশি অন্য ফসলও লাগানো যায়। তেঁতুলিয়ার কৃষক আর সিলেটের চা বাগান দুটোর মধ্যে তফাৎ আছে। জি। সিলেটের চা বাগান বড় বড় কোম্পানির অধীনে, কিন্তু তেঁতুলিয়াগুলো প্রান্তিক কৃষক। তেঁতুলিয়াতে যেটা চা হচ্ছে আসলে এটা শুধুমাত্র, যেমন আমাদের একটা আগে থিম ছিল যে যাদের 5 ডিসিমল জমি থাকবে সেই জন্য চা করে, সেই জন্য ওই জায়গাটাকে ফেলে না রাখে। তারা যদি শীতকালীন ফসল লাগায় ওকে ঠিক আছে, যদি শীতকালীন ফসল নাও হয় তারপরে যেন তারা চাটা লাগায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন এই চায়ের ভবিষ্যৎ আছে এবং অনেকেই চা লাগানো শুরু করতেছে আবার। এবং শুধুমাত্র এই চায়ের কারণে অনেক পর্যটক আমাদের তেঁতুলিয়াতে বৃদ্ধি পাচ্ছে। চা শিল্প যেন ধীরে ধীরে ডেভেলপ করে এবং চা থেকে যে আর্ন করা যায়, হাজার হাজার শ্রমিক যে লাভবান হতে পারে, আমরা চাচ্ছি যে চা শিল্পটা এখন যেভাবে চলমান আছে এর থেকে যেন সিন্ডিকেটের মাধ্যমে কখনো যেন এটা ধসে না নেমে যায়। দর্শক, আমরা সমতলের চা নিয়ে কথা বলছি। আমরা রয়েছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আমাদের সঙ্গে একজন ব্যক্তি আছেন যিনি পরিবেশ রক্ষা করেন এবং চা চাষ করেন। তিনি আসলে মূলত কৃষির গল্পের সাথে জ্ঞানের গল্প ছড়ান। এই যে আপনি দুইটাই একসঙ্গে করলেন, যে প্রকৃতি রক্ষা এবং সেই সঙ্গে জ্ঞান বিতরণ, মানে মোট কথা যে কৃষি তো করতে হবে আমাদের নাকি? মানে আপনার কি চিন্তা ভাবনা আসলে সার্বিকভাবে, এটা একটু শুনতে চাই। আমার চিন্তা এটা চিরায়ত। আমরা কিন্তু এসছি কোথা থেকে? আমরা এসছি মাটি থেকে, পরিবেশ থেকে, কৃষি থেকে। আমরা হঠাৎ করে উরুক্কু হয়ে আধুনিকতার সংজ্ঞাই যায় না, সেই পরিচয় দিতে গিয়ে আমরা মাটিকে ভুলে গিয়েছি, কৃষি পরিবেশকে ভুলে যেতে চাইছি, গিয়ে আমরা ব্যাপক ক্ষতি করেছি। আমাদের কৃষিকে আমাদের সামনে রাখতে হবে, সাথে রাখতে হবে, কেন জীবনের সাথে যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো পর্যায়ক্রমেই এখানে চা এসছে, এই উত্তরাঞ্চলে চা সম্ভাবনার জায়গা, আশার জায়গা। তো আমাদের অনেক দৃষ্টান্ত স্থাপন হয়েছে, কর্মক্ষেত্রের তৈরি হয়েছে। এরকম আশার গল্প যেমন আছে, তেমন হতাশার গল্পও আছে। যেমন আমাদের চা বাগানগুলোতে অতিরিক্ত কীটনাশক ইউজ করা হচ্ছে, তারপরে অতিরিক্ত রাসায়নিক মাটিতে দিয়ে উর্বরা শক্তি নষ্ট করে দেওয়া হচ্ছে, দ্রুত ফলন পাওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, অহেতুক কীটনাশক, গুল্ম জাতীয়, ঘাস জাতীয় যে আমাদের উপকারীগুলো আছে এবং সেখানে যে অন্যান্য পতঙ্গরা থাকে তাদেরকে সহ মেরে দেওয়া হচ্ছে। এবং পাখালিরা যে চা বাগানে এসে পোকামাকড় খাবে, অতিরিক্ত কীটনাশকের জন্য কিন্তু তারা ধ্বংস হচ্ছে। মানে চা বাগান কিন্তু যে ইকোসিস্টেমটাকে, এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা মানুষ নষ্ট করেছে। মাঝখানে আবার সিন্ডিকেট এলো, মনুষ্য সৃষ্ট সিন্ডিকেট। সেই সিন্ডিকেট থেকে অনেক বাগান আবার ভাঙা পড়ে গেছে। তো এরই মধ্যে আবার কিছু প্রশাসনিক ব্যবস্থাপনায় কিছুটা চায়ের দাম আবার মানুষ ফিরে পেয়েছে। আপনি নিজের বাগানে ম্যানেজমেন্টটা কীভাবে করেন, মানে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে? আপনি যেহেতু পরিবেশ নিয়ে কাজ করেন, পরিবেশ পদকও আপনি পেয়েছেন। আমি চেষ্টা করি, যেহেতু আমার মাও ওটার দায়িত্বে আছে, আমার মাও কথা বলে, তো আমি বলি যে কীটনাশকটা যেন কম দিই। আর আমি চেষ্টা করি ছায়া গাছগুলো আসতেছে আমাদের, অনেক ছায়া গাছ হয়ে, যেমন এটা তেজপাতা গাছ, মানে চায়ের মধ্যে তেজপাতা। হ্যাঁ, এটা একটা ছায়া গাছ হতে পারে, সাথী ফসল। এবং আপনি দেখবেন সিলেটের ওদিকে ছায়া গাছ, অনেক ছায়া গাছ, এবং ওদের বাগানগুলো কিন্তু টেকসই, দীর্ঘকাল ধরে আছে, 100 বছর পার হয়ে গেছে। এবং আমাদের বাগানগুলো 50 বছর টিকবে কিনা এখানে কিন্তু প্রশ্ন এসেছে। কেন? ওই যে অতিরিক্ত কীটনাশক। চা নিয়ে যারা গবেষণা করছেন, টি বোর্ডেও আপনারা এই তথ্যগুলোই পাবেন যে তারা চেষ্টা করছেন, তারা নাকি বিনামূল্যেও কিছু ছায়া গাছ দিচ্ছেন চারা। তো আমার মনে হয় চা নিয়ে এখানে অনেক গবেষণা দরকার, সেমিনার দরকার, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা দরকার। চা শিল্প ঘিরে সরকার এখানে আরও বিনিয়োগ করুক, আরও আসুক, যে এই এলাকার মানুষ এখানেই থাকুক। আচ্ছা, সেট্রির একটা কথা বললেন, সেট্রির মধ্যে যেমন অনেক কিছুই দেওয়ার সুযোগ আছে। যেমন আপনি বললেন আমলকি দিচ্ছে, সেটা একটা ঔষধি। অনেক ক্ষেত্রে নিম দিচ্ছে, যেমন এই যে আপনি মশলা গাছের কথা বললেন।
মানে এইরকম মানে শেড ট্রিটা নিয়েও মানে যেটা শেড ট্রি থাকবে চায় সেটা নিয়েও একটু ভাবনা চিন্তার জায়গা আসুক, তাই তো? হ্যাঁ, এটা জরুরি এবং উপকার। এই চা বাগানের জন্য শেড ট্রিগুলো উপকার, কিন্তু আমাদের কৃষকদের চাষিদের বোঝানো হয়েছে মানে তারা কেন শেড ট্রিটা দিতে চায় না কেন? দ্রুত বাড়ার জন্য? হ্যাঁ, সামান্য লেটা হবে, পাতাটা আসতে হয়তো একটু নিষ্বিষ হবে, কিন্তু সেটা আবার দীর্ঘস্থায়ীকরণে লাভ। হ্যাঁ, লাভ এবং ঔষধি গাছ থাকলে, কিন্তু আমরা তো ওই যে যা দেখি তাড়াহুড়োতে তাই বুঝি। পরিবেশ প্রকৃতি রক্ষায় আপনি বই বিতরণ করেন এবং কিভাবে আপনি কি কাজগুলো করেন এই পঞ্চগড়ে ঘুরে ঘুরে, এবং পরিবেশ পদক আপনি পেলেন? হ্যাঁ, ওটা ছিল ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ। তো আমার কাজগুলো অনেক আগ থেকে আমি গাছ উপহার দিচ্ছিলাম, লাগিয়ে দিচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় আমার, যেহেতু আমি বইও পড়তাম শৈশব থেকে, তো বই পড়ানোটাও যোগ হয়েছে। তো আমার সাইকেলে আমি বইয়ের ঝুড়িও সেট করে নিয়েছি, যে বই পড়ে যারা ফেরত দিচ্ছে তাদেরকে আমি এই চারা গাছটা আমার হাতে বানানো, আমার কেনা, তো উপহার বা পুরস্কার হিসেবে দিচ্ছি। আরেকটা আছে আমার আকাশতলার পাঠশালা, সেখানে আমি কোনো বাড়ির বাইরের উঠোনে গাছের নিচে বসে আমি সেখানে পরিবেশ শিক্ষা, বই পড়ানো, জীবনাচার থেকে বুঝাই, এবং ওই ক্লাসেও যারা আমার সাথে বসে ওরাও আমার থেকে চারা ও বীজ উপহার হিসেবে পায়। তার মানে আপনার কথা হচ্ছে যে পঞ্চগড়ের যে মানে প্রকৃতি আছে, যা উন্নয়ন হোক প্রকৃতিকে রেখে হোক, সেটা কৃষি হোক বা শিল্প হোক। এটা শুধু পঞ্চগড় নয়, এটা মানব ভূখণ্ডের সব জায়গারই হতে হবে, কেন এই প্রকৃতিই তো আমাদের জীবন, আমরা একটি অনুষঙ্গ সেখানকার। আচ্ছা, ধন্যবাদ মাহমুদ ভাই। আমি চাবো যে ধন্যবাদ আপনাদের মতো আপনাদের লোক দিয়ে মানে উন্নয়ন হোক এবং পরিবেশ টিকে থাক, সেই সঙ্গে বাংলাদেশের শিল্প এবং কৃষিটা টিকে থাক। আপনারাও আপনাদের মতো করে বার্তা ছড়িয়ে যান, শিক্ষণীয় বার্তা, দোয়া করি। থ্যাংক ইউ। দর্শক, আমরা চা নিয়ে কথা বললাম, একজন মাহমুদুল ইসলামকে আমরা পেলাম, যিনি ব্যক্তিগতভাবে পরিবেশ উন্নয়নের জন্য পরিবেশ পদক পেয়েছেন। তিনি বলছেন যে শুধু পঞ্চগড়ে নয়, সারা বাংলাদেশে যেখানেই যে চাষ করা হোক সেগুলোতে মাথায় রাখতে হবে প্রাণ প্রকৃতি যেন ধ্বংস না হয়। অর্থাৎ পঞ্চগড়ের নৈসর্গিক সৌন্দর্য শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা না, চা বাগানের মধ্যেও অনেকখানি বিস্তৃত আছে, কিন্তু সেখানে পরিবেশ, প্রকৃতি, মানব স্বাস্থ্য, পশু স্বাস্থ্য সব কিছু ঠিক রেখে এই শিল্প যেন এগিয়ে যায়, এখানকার কৃষি যেন এগিয়ে যায়, এবং পঞ্চগড় যেভাবে তেঁতুলিয়া সারা বাংলাদেশে পরিচিত হয়েছে, এই পরিচিতি এবং সৌন্দর্য যেন সবার মনে ছোঁয়া লেগে যায়। কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।